সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। আমি ত্রপা মজুমদার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর আজকের এই আনন্দময় আয়োজনে। অনুষ্ঠানের শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের প্রতি, যাঁর উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। আমি শ্রদ্ধা জানাতে চাই তাঁদের, যাঁদের জন্য আমাদের আজকের এই আয়োজন। সুধীমণ্ডলী, আপনারা অবগত আছেন যে অসামান্য মেধা, নিরলস শ্রম এবং ত্যাগী প্রচেষ্টার মাধ্যমে যারা আমাদের বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সব ব্যক্তি সাধারণ ও প্রতিষ্ঠানের কাজের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 2014 সাল থেকে অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এই আয়োজনে পঞ্চম বর্ষে অর্থাৎ 2019 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেল আই। এক যুগেরও বেশি সময়ের এই পথ চলায় আমরা এসে পৌঁছেছি এক অনন্য মাত্রায়, যাকে আমরা বলতে পারি আ সিগনিফিক্যান্ট মাইলস্টোন। সেটি হলো আজকের আয়োজন। আজ আমরা উদযাপন করতে যাচ্ছি এই উদ্যোগের সফল 10ম আসর। তাই আরও একবার 10ম স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমরা উদযাপন করতে চাই ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশকে। বেলাদি প্রহার ধুধু বালুচর ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাটা, মেঘ রাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। বর্ষা এলো আজ দুয়ারে, বর্ষা এলো রে, কালো মেঘের ঘুমটা পরে বর্ষা এলো রে। বর্ষা এলো আজ দুয়ারে, বর্ষা এলো রে, কালো মেঘের ঘুমটা পরে বর্ষা এলো রে। টাপুর টুপুর শব্দ তাহার মনে ছন্দ তোলে রে, ছন্দ তোলে রে। বর্ষা এলো আজ দুয়ারে, বর্ষা এলো রে, কালো মেঘের ঘুমটা পড়ে বর্ষা এলো রে। আইরে আইরে ছুটে আইরে সবই আইরে আয়, আইরে আইরে ছুটে আইরে সবই আইরে আয়। সোনালি ধানের ইশারাতে
আইরে সবে কাস্তে হাতে আইরে কাটি ধান কাটি ধান কাটি ধান আইরে চাষি মোরা মাটি মোদের প্রাণ এই লাঙ্গলের মুখে রুচি নয়া দিনের গান ও পাকা ধানের বাঁশি বাঁশি মুখরিত লাখো প্রাণ কাটি ধান আয় রে ঢেকি নাচে ধাপুর ধুপুর নাচুক সই পাই নাচে সোনার নুপুর আর কি নাচে সই আর আমার শরীর নাচে মন তো নাচি না পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঢেকি নাচে ধাপুর ধুপুর নাচে নাচুক সই পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনেরও মোহনায় ও মোর মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে চাহে রে ঝিলমিলিয়ে চায় কোন অচেনা দেশের তোরে তোর সাথে এই দেবান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি উড়ি উড়ি ঘুরি ঘুরি উড়ে যায় মন হারানোর ঠিকানায় এবার আয়োজক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসের এজাজ বিজয়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। যখন প্রত্যেকবার আমি জুরি সেশনে বসি আমার একটা রিয়েলাইজেশন হয় যে আমাদের কৃষকরাই আসলে আমাদের দেশের মেয়ে প্রধান নায়ক। 17 কোটি মানুষের দেশে 3 বেলা খাওয়া পাচ্ছে, সেটার একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমাদের কৃষক ভাই বোনরা যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে বছর পর বছর আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছে। সেজন্য তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে জিডিপি কন্ট্রিবিউশনে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন নেমে এসছে 11.26 এই ধরনের একটা লেভেলে, যেটা কিনা 10 বছর আগে 20-এর উপরে ছিল। 3টা প্রধান ভিত্তি যেটার উপরে আসলে এগ্রিকালচার বাংলাদেশটা দাঁড়িয়ে আছে এগ্রিকালচারের সিগনিফিকেন্সের উপরে, সেটার একটা হচ্ছে গিয়ে খাদ্য নিরাপত্তা,
সেকেন্ড হচ্ছে গিয়ে মেজরিটি অফ দ্য রুরাল ইকোনমি, অ্যান্ড থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট, দ্যাটস অ্যাকচুয়ালি দি বিগেস্ট। নেদারল্যান্ডের এরিয়েবল ল্যান্ড হচ্ছে গিয়ে অনলি 1 মিলিয়ন হেক্টার্স, জনসংখ্যা হচ্ছে 17 মিলিয়ন, মানে 1,70,00,000। শুধুমাত্র এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করে 129 বিলিয়ন ইউরো। বাংলাদেশ ওই কম্প্যারিজনে 17 কোটি মানুষের দেশ, মানে আমাদের অনেক জনবল আছে কাজ করার জন্য। এরিয়েবল ল্যান্ড হচ্ছে 8.1 থেকে 9 মিলিয়ন হেক্টার্স। তারপরেও আমাদের টোটাল প্রোডাকশন 11% যদি হয় ওভার $470 বিলিয়ন, 50 বা 52 বিলিয়ন ডলারের মতো বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে। তার মানে এখানে সিগনিফিক্যান্ট অপরচুনিটি আছে গ্রো করার জন্য। সো কেন নেদারল্যান্ড এই ভালো কাজগুলো করতে পেরেছে? এক, টেকনোলজি; সেকেন্ড, হাই কোয়ালিটি সিড অ্যান্ড রিসার্চ; থার্ড হচ্ছে অ্যাগ্রো প্রসেসিংটা কাজ করেছে; ফোর্থ হচ্ছে আপনার মার্কেট অ্যাক্সেস ক্রিয়েট করেছে; এবং রিসোর্স ম্যানেজমেন্ট। সেটা কেন বলছি, যে ধরেন আপনার যে কোল্ড চেইন, আমাদের দেশে অনেক খাবার নষ্ট হয় কোল্ড চেইন না থাকার জন্য। সো এই 5টা কাজ যদি করতে পারতাম আমরাও কিন্তু অনেক বাড়াতে পারতাম বাংলাদেশের এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্টটা। আমাদের একটা রিসার্চ করা হয়েছে, সেখানে দেখেছি আমরা যদি এখন থেকে 2030-র মধ্যে আমরা $1.2 বিলিয়ন ইনভেস্ট করি ফর অ্যাডাপ্টেশন, সেখানে 2050-র মধ্যে $12.9 বিলিয়ন আমরা জিডিপি লস অ্যাভয়েড করতে পারি। তার মানে হচ্ছে কি 10 টাইমস রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখানে সিগনিফিক্যান্ট অপরচুনিটি আছে টু অ্যাকচুয়ালি বাংলাদেশের এগ্রিকালচারটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। আনন্দের সাথে বলতে চাই যে 10 বছর ধরেই কিন্তু আমরা এগ্রিকালচার লোন টার্গেট যেটা সবসময় আমরা মিট করে এসেছি। গত বছর আমাদের 1,09,000 চাষির কাছে ঋণ পৌঁছেছে, এর মধ্যে 90% হচ্ছে ফিমেল ফার্মার্স। মাঝখানে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডেন্সে আমরা এগ্রিকালচারের উপর ফোকাস করেছিলাম, সেখানে আমাদের 15 লাখ কেজি সিড, 900 আপনার মেশিন, প্রায় 3 লাখ ফার্মারকে সাপোর্ট করা হয়েছে। আমাদের একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা 36টা চরে কাজ করেছি, যেগুলো আর কি ভেরি ডিফিকাল্ট টু অ্যাক্সেস। প্রত্যেক বছর সিএসআর বাজেটে যদি একটা 20% যদি বলা হয় যে এইটুকু এগ্রিকালচার করতে হবে, তাহলে আমাদের জন্য ফোকাস করাটা ইজি হয়। আমাদের আছে এখন 30% ফ্রম ফর ক্লাইমেট, 30% ফর হেলথ কেয়ার, 20 এডুকেশন অ্যান্ড রেস্ট 20। আমরা যদি 20-20-20 করে করতে পারি, তাহলে আমরা হয়তো এগ্রিকালচার আরও করতে পারবো। আর যেটা বলছি, আমাদের নেটওয়ার্কের লিমিটেশন যেটা আছে, সেটার জন্য একটু ইনোভেটিভভাবে আমরা কাজ করতে যাচ্ছি, যেহেতু আমরা নিজেরা রিচ করতে পারি না। একটা আমরা এখনই করছি যে MFI থ্রুতে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের থ্রুতে আমরা লেন করছি, বাট সেখানে অবভিয়াসলি ইন্টারেস্ট রেটটা হাই, তো ফার্মাররা আসলে একটু অনেক বেশি কষ্ট পড়ছে। আমাদের একটা প্রপোজাল ছিল, আমরা যদি এটাকে কো-লেন্ডিং স্ট্রাকচারে করতে পারি, যেখানে আমরা 50% দিব আমাদের রেটে, ওরা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট দেবে ওদের রেটে, তো অ্যাভারেজ কস্ট আসলে কমে আসবে প্রায় 6-7% ফার্মারের জন্য। এটা যদি বাংলাদেশ ব্যাংক আমাদের একটু অ্যালাউ করেন, তাহলে আমরা ওটা আসলে স্কেল আপ করতে পারি। আজকের আয়োজনটা শুধুমাত্র পুরস্কারের জন্য না, এটা আমরা আসলে উদযাপন করছি একটা আশা, একটা সম্ভাবনার পথ, যেটার বেসিসে আমরা মনে করি বাংলাদেশ অনেক দূর যাবে। শুধুমাত্র নিজের দেশের খাদ্য সংসম্পন্নই হবে না, আসলে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবে, ফরেন কারেন্সি আসবে, সেটা আসলে দেশের জন্য অনেক ধরনের কাজে আসবে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আয়োজনটাকে আপনি উপভোগ করেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাসির এজাজ বিজয়। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আরেক আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান জনাব শাইখ সিরাজকে। আমি আয়োজক প্রতিষ্ঠান থেকে বিশেষ এই দিনটিতে একটু স্যুট পরে এসেছিলাম। দেখেন, আমি সাধারণত এই পোশাক পরি না খুব একটা, আমি একটাই শার্ট পরি সবুজ রঙের। তো ভাবলাম আজকে এত সুধীজন আসবেন, তো আয়োজকের পক্ষ থেকে যদি আমি একটু সেজেগুজে না আসি তাহলে কেমন হয়। এসে দেখি নাসির সাহেব, যে আয়োজকের আরেকজন, উনি এক দোস্তের মধ্যে পাঞ্জাবি পরে চলে আসছেন। তো আমি বললাম, হলোটা কি এটা? আমি তো জানি আপনার স্যুট পরার কথা। তারপরে প্রধান অতিথি তো আজীবনই পাজামাজি পড়েন, তার উপরে কোটি, তাহলে আমার অবস্থানটা কোথায় গেল? তো ঠিক আছে, বাকি যারা আছেন তাদের সাথে হয়তো কিছুটা মিল আছে আমার।
তো এটা আমার জন্য সৌভাগ্য। আমি আজকে আমার কৃষক ভাইরা আজকে এনে পুরস্কৃত হবেন, তাদের জন্য একটু সেজে গুজে এসেছি, এবং নিশ্চয়ই ওনারাও স্যুট না পড়লেও আমার মতো সেজে গুজে আসছেন আজকে এখানে। কি কৃষক ভাইরা, আপনারা সেজে গুজে আসছেন নিশ্চয়ই। আমি ছোট দুটি কথা বলে শেষ করব। দেখুন, খুব বেশি দূর যাব না, যদি করোনাকালীন সময় থেকেই ধরি, সেই সময়টা এবং অদ্যাবধি, অর্থাৎ করোনার সেই সময়, পরবর্তীতে ইউক্রেন যুদ্ধ, নানান ধরনের টালমাটাল লেগেই আছে বাংলাদেশের, সারা পৃথিবীতে। এই সময়টাতে এত ক্রাইসিস গেল, আমরা কেউ কি বলতে পারবো একদম স্ট্রেট ওয়ে, বুকে হাত দিয়ে বলুন তো, যে খাদ্যের অভাব বাংলাদেশে ছিল? কেউ বলতে পারবে না। সরবরাহের সমস্যা ছিল, অথচ পৃথিবীর অনেক জায়গায় আমরা দেখেছি সেই করোনার সময় যে র্যাকগুলো খালি হয়ে গেছে, খাবার নেই। বাংলাদেশের কৃষকরা অসম্ভব শক্তিশালী, উদ্ভাবনী এবং ক্ষমতার অধিকারী মানুষ, এবং বাকিটা অবশ্যই উপরওয়ালার দান। এর ভেতর দিয়ে আমাদের কৃষকরা এখনও পর্যন্ত, যদি এবারকার কথাও বলি, এখনও পর্যন্ত খাদ্যের সরবরাহ বা খাদ্যের উৎপাদন একেবারে স্মুথ আছে। তো যাই হোক, এগুলো বাংলাদেশের কৃষকদের সফলতা। এজাজ সাহেব আমাদের সমস্যাগুলোর কথা বলে গেছেন, আমি চ্যালেঞ্জেসগুলো বলি। ক্লাইমেট, এটা একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। যে সমস্ত ধানগুলো স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি, আমরা যদি দক্ষিণাঞ্চলের কথাই বলি, সেগুলো কি খুব ভালো কাজ করছে? করছে না। কৃষককে জিজ্ঞেস করলে বলে যে আমি আমার লোকাল ভ্যারাইটি দিয়েই করব, অল্প উৎপাদন পাই, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ওইটা করতে অনেক পয়সা লাগে, কিন্তু ওটা টেকে না। জায়গায় এগুলি একটা চ্যাপ্টারের কথা। আমাদের ধারাবাহিক গবেষণাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আগে একটা ফসল গবেষণা করে মাঠ পর্যায়ে যেতে অন্তত 8-10 বছর লেগে যেত ট্রায়াল করে। এখন হয়তো প্রযুক্তির কারণে এটা অনেক ইজি হয়েছে, কিন্তু যেই তথ্যপাত্র নিয়ে গবেষণা শুরু হয়, ওইটা 3 বছর পরেও যদি মাঠে যায়, এই 3 বছরের ভেতরে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় অ্যাব্রাপ্টলি, তখন দেখা যায় ওইটাও মাঠে গিয়ে কাজ করছে না। খাদ্য নিরাপত্তা ইস্যুতে ডিস্ট্রিবিউশন এবং প্রিজার্ভেশন আরেকটা বড় বিষয়। আমাদের এত ক্রপ লস হয় নানানভাবে, পরিবহনের সময়, গুদামে, এটাকে দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের কৃষির টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা আমাদের যান্ত্রিকরণ কৃষির অনেক পিছিয়ে আছি আমরা। এটা বিশ্বের জায়গায় যদি আমরা দাঁড়াই, তাহলে আমরা একেবারে তাদের ধারে কাছেও নাই। অতএব সেই দিকে আমাদের অনেক নজর দিতে হবে, কারণ এখন তো এগ্রিকালচার তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগ্রিকালচারে ঢুকে গেছে, কিন্তু আমরা কোথায় আছি সেই জায়গায়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এখানে আছেন, আমি ওনার প্রতি দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। বড় মাপের যে সমস্ত হারভেস্টার মেশিন, সেগুলোতে হিউজ পরিমাণ ভর্তুকি, 70% ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু বড় মাপের মেশিন কারা কিনতে পারে? কৃষক তো কিনতে পারে না। যে কৃষিকাজের সাথে কোনো সম্পর্কিত না, সেই কিনে ওটা, সেই কিনে এটা ভাড়া দেয়, তার মতো করে ভাড়া দেয়। কিন্তু বাংলাদেশের হোল্ডিংসগুলো তো ছোটো ছোটো। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন, ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন্ড হারভেস্টারের, তার মানে 70% হাওর এলাকার জন্যে এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি দেওয়া, ওই মেশিনটার দাম কত হয়? অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে। নাসির সাহেব একটা বলে গেছেন, বাংলাদেশ ব্যাংক যেই ভর্তুকিটা বা এগ্রিকালচার ঋণের জন্যে 7 to 9% বোধ হয় ঋণের একটা ইন্টারেস্ট রেট। আমার কথাটা হচ্ছে, ওই যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা তো ব্যাংকে দেওয়ার পর ব্যাংক সরাসরি তো সেই টাকাটা কৃষকের হাতে পাঠাতে পারে না, ব্যাংক পাঠায় হচ্ছে থ্রু এনজিও, যে কারণে ওই টাকাটা এনজিওর মাধ্যমে, এনজিওর নির্দিষ্ট গণ্ডিতে যারা লোন পেয়ে থাকে তারাই আবার পায়। অথচ তার কাছ থেকে যখন আবার লোনটা পরিশোধ করতে হয়, তখন কিন্তু সেটা 24-25% চলে যায়, অথচ সরকার দিচ্ছে মাত্র 7% হারে। তো আলটিমেটলি কৃষক তো পেল না আসলে। তো এই ইস্যুগুলো অনেক ভাইটাল। মূল্য না পাওয়াটা, এটা আরেকটা বড় সমস্যা। কৃষকের চেইন, যে মার্কেট চেইনের সাথে তার সংযুক্তি নাই। তো যাই হোক, এই ইস্যুসগুলো আমরা আমাদের নীতি পরিকল্পনার ভেতরে আনাটা আমাদের খুব দরকার। আজকে এখানে যাদের উদ্দেশ্যে আমাদের আয়োজন, তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিস্মিত হতে হয়, আমরা প্রায় 400-এরও উপরে অ্যাপ্লিকেশন পেয়েছি। এই 400 অ্যাপ্লিকেশন থেকে শর্ট লিস্টেড করে 30 জনকে এনেছিলাম,
বিভিন্ন ক্যাটাগরিতে। সেখান থেকে একটা রিসার্চ অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে, তারা মাঠ পর্যায়ে গিয়ে সেখান থেকে তথ্যপাত্র সংগ্রহ করে জুরি বোর্ডের সামনে উপস্থাপন করেছে। বিজ্ঞ জুরি বোর্ড সেখান থেকে বেছে এই 11টা ক্যাটাগরিতে 11 জনকে মনোনীত করেছে। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালো থাকবেন এবং আজকে যারা এখানে সম্বর্ধিত হবেন তাদের জন্যে একটা সজোরে করতালি আশা করব সবার কাছ থেকে। এবং আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ আপনাদের সবাই। সুধীমণ্ডলী, স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আসরে এবার মোট 11টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই মুহূর্তে অ্যাওয়ার্ড প্রদানের জন্য প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে নিয়ে মঞ্চে আসার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসের এজাজ বিজয়কে অনুরোধ করব। সুধীমণ্ডলী, আমাদের প্রথম পুরস্কারের ক্যাটাগরি সেরা কৃষি প্রতিষ্ঠান, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, সংক্ষেপে ন্যামল্যাব। 2013 সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এই ল্যাবের যাত্রা শুরু। ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা কার্যক্রমের সাহসী উদ্যোগের উদ্যোক্তা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এমডি জাভেদ হোসেন খান। এই ন্যাম ল্যাবের অন্যতম সফল উদ্ভাবন ন্যানো ইউরিয়া সার। ন্যানো ইউরিয়া হল তরল আকারের অত্যন্ত ক্ষুদ্র ন্যানোমিটার সাইজের ইউরিয়া কণার সার। এটা সাধারণ ইউরিয়ার মতো দানাদার নয়, বরং পানির মতো তরল আর প্রতিটি কণাই খুব ছোট, 1 থেকে 100 ন্যানোমিটার। খুব ছোট আকারের কণায় তৈরি করা তরল এই সার উদ্ভিদ পাতার মাধ্যমে দ্রুত শোষণ করতে পারে। এজন্য একই পরিমাণ জমিতে সাধারণ ইউরিয়া ব্যবহারের চেয়ে ন্যানো ইউরিয়া ব্যবহারে সারের পরিমাণ যেমন কম লাগে, খরচও কমে। ডক্টর জাভেদের দাবি, 4200 টাকা দামের 1 বস্তা ইউরিয়া সার ব্যবহার করে যে ফলন পাওয়া যায় 230 টাকার 1 লিটার বোতল তরল ন্যানো ইউরিয়া ব্যবহারে তার চেয়ে বেশি ফলন পাচ্ছেন কৃষক। আমাদের সরকার প্রায় 35,000 কোটি টাকা ইউরিয়া আমদানি করে এবং অনেক ভর্তুকি দিয়ে আমাদের কৃষকদের দেয়। তো আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল কিভাবে ইউরিয়া সারের মূল্য কমানো যায় এবং আমাদের কৃষকদের কিভাবে আমাদের দেশের প্রোডাক্টের উপর স্বনির্ভর করা যায়। এই আইডিয়া থেকে আমরা 2019 সালে ন্যানো ইউরিয়া আবিষ্কার করি এবং ন্যানো ইউরিয়াটিকে আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিই। বর্তমানে আমাদের বাংলাদেশের গাজীপুর, বগুড়া, যশোর সহ বিভিন্ন অঞ্চলে আমাদের ন্যানো ইউরিয়ার পরীক্ষা হচ্ছে এবং কৃষকরা অনেক খুশি। ন্যাম ল্যাবে উদ্ভাবিত ন্যানো ইউরিয়া সারের প্রযুক্তি হস্তান্তর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের 5টি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এই ল্যাবে বালাইনাশকে ন্যানো প্রযুক্তির ব্যবহার নিয়ে ডক্টর জাভেদ গবেষণা শুরু করেছেন। যশোর এবং বগুড়াতে চলছে এর ফিল্ড ট্রায়াল। ন্যাম ল্যাব আইএসও স্বীকৃত বাংলাদেশের একমাত্র ল্যাব। কৃষিতে 3 শূন্য: শূন্য কার্বন নিঃসরণ, শূন্য অপচয় এবং শূন্য দূষণের কথা মাথায় রেখে কাজ করছেন ন্যাম ল্যাবের উদ্যোক্তারা। সামনের দিনে কৃষিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে একটি বিপ্লব সৃষ্টি করতে চান বিজ্ঞানী ও গবেষক ডক্টর জাভেদ হোসেন খান। উৎপাদিত পণ্য মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করার স্বপ্ন বাস্তবায়নের পথে ন্যাম ল্যাব। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা কৃষি প্রতিষ্ঠান, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি ন্যাম ল্যাব আপনাদেরকে অভিনন্দন। ন্যাম ল্যাবের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025 থেকে, এটা আমাদের উৎসাহ যোগাবে ভবিষ্যতে আরও বেশি গবেষণা করার জন্য। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আছেন, আমি তার প্রতি আহ্বান জানাবো যে কৃষি থেকে আরও বেশি করে টেকনোলজিকে কীভাবে আমাদেরকে আরও আগ্রহী করে তোলা যায় এই বিষয়ে সরকারের যদি কোনো নীতিমালা হয়। এবং আমি শাহেক সিরাজ ভাইকে বলবো যে ওনার যে আপ্রাণ প্রচেষ্টা রুট লেভেল থেকে আমাদেরকে যে উঠিয়ে নিয়ে উনি এভাবে সম্মানিত করলেন, সেটার জন্য ভবিষ্যতে আরও বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হয়। সেরা কৃষি প্রতিষ্ঠান, সহায়তা ও বাস্তবায়ন। এবারের আসরে কে হচ্ছেন আমাদের বিজয়ী? বাংলাদেশের
সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। দেশে নতুন এক আশার আলো জ্বালিয়েছেন রংপুরের তরুণ গাউসুল আজম টুটুল। চাকরির নিশ্চয়তার পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন কৃষিকে। তার হাত ধরেই জন্ম নিয়েছে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান কৃষি বাজার। 2017 সালে কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে ছোট কৃষি যন্ত্র বিক্রির কাজ শুরু করেন তরুণ টুটুল। কৃষি যান্ত্রিকীকরণে খরচ ও সময় সাশ্রয় হওয়ায় কৃষকদের কাছ থেকে পান দারুণ সাড়া। বর্তমানে কৃষি বাজারের ৪৫ জন কর্মী প্রতি বছর অনলাইন ও মাঠ পর্যায়ে প্রায় 50,000 কৃষককে সেবা দিচ্ছে। কৃষকদের আরও সহজভাবে সেবা দিতে চালু করা হয়েছে কৃষি বাজার অ্যাপ। এখান থেকে কৃষকরা পাচ্ছেন কৃষি পরামর্শ, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সেবা। ছোট জায়গাতে যে বড় মেশিনগুলো ঢোকে না, আমাদের মেশিনগুলো সেই জায়গাগুলোতে যায়। এই প্রোডাক্টগুলো পেয়ে কৃষকরা তারা নিজের জমি খুব সুন্দরভাবে চাষাবাদ করতে পারছে, পাশাপাশি তারা বাণিজ্যিকভাবেও স্বাবলম্বী হচ্ছে। কৃষি বাজারের খামার ও গবেষণা কেন্দ্রে চালু হয়েছে কৃষকের স্কুল। এখানে কৃষকদের শেখানো হয় জৈব বালাইনাশক প্রয়োগ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার। আমাদের আশেপাশে যে কৃষকরা আছে তাদের আমরা বিভিন্ন কৃষি সেবা থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে একটা মাছা ব্যবহার করে যে আগের চেয়ে 20% ফসল উৎপাদন বাড়া যায়, একটা মালচিং পেপার ব্যবহার করলে আমরা কতটা সুফল পাইতে পারি, কিভাবে আধুনিক যত প্রযুক্তি আছে, কিভাবে কীটনাশক কম ব্যবহার করে, কিভাবে ছত্রাকনাশক কম ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতেছি, সেটা তাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করি। কৃষি বাজার এখন যুক্ত দেশের 130টিরও বেশি কৃষক নার্সারি হাবের সঙ্গে। উন্নত চারা উৎপাদন, চুক্তিভিত্তিক কৃষকের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করে ভোক্তার দোরগোড়ায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। আরেকটা মডেলে আমরা কাজ করতেছি, এটাকে বলি আমরা জিরো ইনভেস্টমেন্ট মডেল। কৃষকের কোনো টাকা লাগে না, এই টাকাগুলোও আমরাই ব্যবস্থা করে দিই। এই তার মালামাল কোনটা দিলে ওর ভালো প্রোডাকশন হবে সেই মালামালও আমরা দিই, ওর ফসলটাও আবার আমরা তুলে ভালো জায়গায় দিয়ে দিই এবং ভালো দামে পাই। তা কৃষকগুলো নিশ্চিন্তেই এই মডেলে কাজ করছে আমাদের সাথে। এই পর্যন্ত প্রায় 2700 কৃষক আমাদের সাথে রেগুলার কাজ করছে এবং এটা ধীরে ধীরে আমরা বাড়াচ্ছি। সামনে আমরা কৃষকের ট্রেনিংয়ের জন্য আরও ভালো ব্যবস্থা করছি, আমাদের নিজস্ব সব কিছু করার চেষ্টা করছি। তো আমরা চাই কৃষিতে আরও উদ্যোক্তা বাড়ুক, এটা নিয়ে আরও অনেক বেশি কাজ করতে চাই। 2027 সালের মধ্যে কৃষি বাজারের লক্ষ্য 10,000 চুক্তিভিত্তিক কৃষক তৈরি, শতভাগ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা, প্রতিটি বিভাগে আঞ্চলিক অফিস স্থাপন, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিয়ে জাতীয় ক্যাম্পেইন চালু করা এবং প্রান্তিক কৃষকের সেবায় মোবাইল সার্ভিস ইউনিট চালু করা। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন কৃষি বাজার লিমিটেড আপনাদেরকে অভিনন্দন। বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চেষ্টা যে আমরা ইয়াংরা যদি কৃষিতে আসি হয়তো কৃষিটা চেঞ্জ হবে এবং আমরা এখন একটা বড় পরিবার তৈরি হয়েছি এবং আমাদের দেখা দেখি অনেকেই আসছে এই কৃষিতে। এটা সবচেয়ে ভালো লাগা। কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার এটা আমরা শুরু করেছি 17 সালে ছোট ছোট মেশিনারিজ দিয়ে। এটাতে আমরা ব্যাংকের সহায়তায় কৃষকদেরকে খুব কম ইন্টারেস্টে ঋণ প্লাস ওর পুরো প্রোডাক্টটা আবার বিক্রির সহায়তায় আমরা যুক্ত হয়ে অনেকগুলো কৃষককে সহায়তা করছি এবং সামনে আরও করব। অ্যাগ্রো অ্যাওয়ার্ডে অন্যান্য আসরের মতো এবারও সেরা কৃষি রপ্তানিকারক ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের কথা থাকলেও সন্তোষজনক সাবমিশন না পাওয়ায় জুরি বোর্ড এবছর কাউকে নির্বাচিত করতে পারেননি। আমাদের এবারের ক্যাটাগরি সেরা জলবায়ু অভিযোজক। বাংলাদেশে সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। গ্রাম, প্রকৃতি আর মানুষের নিবিড় বন্ধনে জড়িয়ে আছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতায়ও এ সম্পর্ক টিকে আছে।
টিকে থাকার ভিত্তি মানুষের মেধা, অভিজ্ঞতা আর স্থানীয় জ্ঞানের সমন্বয়। এমন জ্ঞান আর প্রজ্ঞাকে সম্মান ও পুনর্জাগরণের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বার্ষিক, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ। উন্নয়ন কর্মী, গবেষক এবং সমাজকর্মীদের উদ্যোগে 1997 সালে গড়ে ওঠে বার্ষিক। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় এবং লোকজ জ্ঞানকে সম্মান জানিয়ে পরিবেশ ও উন্নয়নের টেকসই পথ খুঁজে পাওয়ার জন্য কাজ করে আসছে এই সংস্থা। এখানে প্রায় 140টি জাত আছে। এই জাতের মধ্যে অনেকটি জাত আছে যে জাতগুলো স্বল্পমেয়াদী জাত এবং সেচ কম লাগে। একবার সীমিত পানি লাগে, কোনো আবাদে পানি লাগে, কোনোটাতে একটা সেচ লাগে, কোনোটাতে লাগে না। জলবায়ু পরিবর্তনের ফলে যে জিনিসগুলো হারায় গেছে সেই জিনিসগুলো আমি এভাবে সুন্দরভাবে টিকায় রাখছি। এর ফলে মানুষের অনেক কিছু উপকৃত হয়। ইকোলজিক্যাল চেঞ্জে বা ক্লাইমেটিক চেঞ্জের মধ্যেও সেই জাতটা টিকে আছে। সেই জাতটা আবার পরের বছর অন্য কৃষকরা নিয়ে যাচ্ছে। অর্থাৎ 30টি ইকোলজিক্যাল যে জোন আছে সেই জোনগুলিকে আমরা গবেষণা করার চেষ্টা করছি যে কোন জাতটা, কোন ধানটা, কোন বীজটা, কোন সবজির বীজটা এখনও কৃষকের কাছে সংগ্রহে আছে এবং সেটা হচ্ছে। তো তার যে উৎপাদন বেশি হচ্ছে, আমরা চেষ্টা করছি যার হচ্ছে তার কাছে অন্য কৃষকদেরকে আবার তার ক্ষেতটা দেখাতে, যাতে সে ওখানে দেখেছে বুঝতে পারে যে এই জাতটা সে তার মাটিতে এটা করা সম্ভব কিনা। এইভাবে করেই কৃষকের সাথে সেই গবেষণাগুলি করতে, কৃষকদের সাহস দিতে, তার শক্তিটাকে আরও বৃদ্ধি করতে এবং যেখানে তার কিছু ঘাটতি আছে সেই জায়গাটা আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। স্থানীয় জ্ঞানকে কেন্দ্র করে টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ, নারীর নেতৃত্ব আর তরুণদের অংশগ্রহণ সব মিলিয়ে বার্ষিক গড়ে তুলছে উন্নয়নের বৈচিত্র্যময় বিকল্প পথ। আমরা প্রায় 60,000 পরিবার, কৃষক পরিবার যাদের সাথে এই কৃষি চর্চা করার চেষ্টা করছে, সেইটি আমাদের মূল পরিকল্পনা। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা জলবায়ু অভিযোজক বার্ষিক, আপনাদেরকে অভিনন্দন। আমি বার্ষিকের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য। চ্যানেল আই আমাদের প্রিয় চ্যানেল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যারা আমাদেরকে আজকে সংবর্ধিত করেছে, অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা জানি আমাদের কৃষক জমিয়ারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের নিজেদের মতো টিকে থাকতে। আমরা জানি যে সংকট, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু যে পরিবর্তন, তার জন্য কৃষক জমিয়ারা মোটেও দায়ী নয়, কিন্তু তারা চেষ্টা করছে তাদের দীর্ঘদিনের জ্ঞান, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তাদের প্রযুক্তিকে সমন্বয় করে বাংলাদেশের খাদ্য নিশ্চিত করতে এবং কোনো কোনো ক্ষেত্রে ভর্তুকি দিয়ে বাংলাদেশের সম্ভবত কৃষকই জমিয়ারা একমাত্র শ্রেণী যারা ভর্তুকি দিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। পুঁথি পাঠের আসর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রথমে বন্দনা করে সৃষ্টিকর্তার নাম, কত যত্নে বানাইয়াছেন এই ধরা ধাম। তারপরে বন্দনা করি মা বাবার চরণ, যাদের কোলে জন্ম নিয়া দেখলাম সুন্দর ভুবন। এই আসরে উপস্থিত যত সুধীজন, সালাম আদাব সবাই নেবেন যার যার ধর্ম মতন। সাগর নদী পাহাড় পর্বত সুন্দর এই দেশ, বাংলাদেশ তার নাম ভাইরে রূপের নাইকো শেষ। দিনে সূর্য, রাতে চন্দ্র, তারা ভরা আকাশ, অপরূপ সুন্দরে রাহা কি যে প্রকাশ। আহা কি যে প্রকাশ, আহা কি যে প্রকাশ। নদীর জল আর পলি মাটির এই না বাংলাদেশ,
বীজ ফলাইলেই গাছ হয়, শস্যের নাইকো শেষ। হাওর বিলে ঘুরে বেড়ায় মাছের ওঝাক, বাক দেয় রাতা মোরক, গাভী দেয় ডাক। কৃষকেরা ফসল ফলায়, ছেলে জাল টানে, হাঁস মুরগি পালে, মা বোন টাকা ঘরে রানে। তারাই আমার দেশের বীর, অর্থনীতি বলে চলেন তাদের সম্মান জানাই আমরা সবাই মিলে। তারা সবাই বাংলার সন্তান, তারাই আপনজন, তাদের জন্য একটা গান করি নিবেদন। আমি তাদের জন্য একটা গান করি নিবেদন। কিরে আমাকে মাছ জামাই সাজ জামাই কই গেল? একটা গান ধরস না কেন? ধর একটা গান ধর। আমার মাইটা ভাই সাইজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইটা ভাই সাইজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আরে বাংলার কৃষিতে সবুজ বিপ্লব আইলো, নতুন নতুন গুণী চাষি বাংলার মানুষ পাইল। কেউ বুনে বীজার, কেউ তুলে ফসল, হালের বলদ বাদ দিয়া আনলো কলের লাঙল। আরে আবহাওয়ার খবর রাখে মোবাইল ফোন দিয়া, উন্নতির ছোঁয়া লাগলো প্রযুক্তির সাথে নিয়া। কাস্তে হাতে ধান কাটে সে ধান জমিতে যারে, নতুনের সাথে নিয়া আরো আগে বাড়ে। বাংলা আরো আগে বাড়ে, বাংলা আরো আগে বাড়ে। আরে 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 তরুণ উদ্যোক্তায় আসে নিয়া আসে সুখবর, মাঠেই ফসল বিক্রি হয় নিয়া যায় শহর। আম জাম লিচু কাঁঠাল আহার আনারস, আগাম বিক্রি হয়ে যায় নাই কৃষকের লস। কৃষক সুখী থাকলে ভালো থাকে বাংলার প্রাণ, সুখের মুখ দেখে কৃষক গায় আনন্দের গান। হাইরে গায় আনন্দের গান। ধন্য ধন্য বলি তারে, বাহ, ধন্য ধন্য বলি তারে। আমরা বলি ধন্য কৃষক, ধন্য কিষানি, আর ধন্য আমাদের সকল উদ্যোক্তা, সবাইকে বিজয়ী বলে মানি। আরে আরে ধন্য 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 আমরা বলি যে তাহারে, কিষান কিষানির কথা বলি বারে বারে। সরে সরে আগায়েছে বাংলার কৃষি খাত, সুখে শান্তিতে খায় মাছ আর ভাত। আরে রপ্তানিও করে কৃষক উন্নত ফসল, তার সাথে বারে বাংলা দেশের মনোবল। নারী পুরুষ কাজ করে সমানে সমান, নতুন ফসলের আবিষ্কার হয় দিনমান। আরে মরা গঙ্গে জল চাষে ফসল ভাইসা যায়, সেই ক্ষতি পূরণে এখন আছে যে উপায়।
মজুত করার পদ্ধতি সবার আছে জানা। কেউ এখন ভুকা থাকে না, খেতে পারে খানা। কেউ এখন ভুকা থাকে না, খেতে পারে খানা। আরে যারে যারে বাংলার কৃষি, বাংলার কৃষক জানাই যে সম্মান। তারাই মোদের দেশের বীর, তারাই বীর সন্তান। মাঠের যাসে ঝিলিক মারে আলো সোনালি, পুকুর হাওর নদীতে চাষ মাছাই রূপালি। বাহ, সম্মান জানাই আজ যারা পাইলেন পুরস্কার। দেশের জন্য তারা ভালো, তাদেরই দরকার। আরো কিছু কথা বাইরে আমি বলে যাই, যার নিমক খাইছি তার ভাইরে গুণ একটু গাই। আয়োজন করলেন যারা এই পুরস্কার, তাদের জন্য তালি হোক এই আমার আবদার। আরে 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 আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। এই দেশেতে জন্ম আমার, বাঁচবো মুখে নিয়ে হাসি। এই দেশেতে জন্ম আমার, বাঁচবো মুখে নিয়ে হাসি। ধন্যবাদ। দিনরাত পরিশ্রম করে আমাদের কৃষকেরা মাটিতে বীজ বোনেন আর ফসল ফলান। আর সেই পরিশ্রমের গল্পগুলো দেশে ও দেশের বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে যাদের অসামান্য অবদান রয়েছে, তাদের জন্য আমাদের এবারের ক্যাটাগরি সেরা সাংবাদিক কৃষি। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। রিয়াজ আহমেদের সাংবাদিকতা জীবন শুরু 1988 সালে। ক্যারিয়ারের শুরুটা ছিল রাজনৈতিক রিপোর্টিং, কিন্তু সময়ের সঙ্গে বাংলাদেশের কৃষি অর্থনীতির ভেতরে লুকিয়ে থাকা বৈচিত্র্যময় গল্পগুলোর প্রতি আগ্রহ তাকে পরিণত করে দেশের অন্যতম নির্ভরযোগ্য কৃষি সাংবাদিকে। 3 দশকের বেশি সময় ধরে তিনি লিখে গেছেন কৃষিনীতি, কৃষি অর্থনীতি, প্রযুক্তি আর কৃষকের জীবনের বাস্তবতা নিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেই নিউজপেপার অফিসে কাজে ঢুকি। তো এই শুরুতে যখন কাজে ঢুকে আমার মনে আছে একদম যে মানিকগঞ্জের সাটুরিয়াতে একটা প্রলয়ঙ্করী ঝড় তুফান হয়ে যায়। মানে দেখা যায় যে ভিলেজের পর ভিলেজ মানে কিন্তু সর্বশান্ত একটা অবস্থা। তো ওটা আমি দেখতে গেছিলাম। অনেক ক্রপের ক্ষতি হতো, গবাদি পশুর ক্ষতি হতো প্রত্যেকটা ঘটনায়। তো সেইরকম একটা জায়গা থেকে আমি ইনিশিয়ালি একটা বাংলা কাগজে কিছুদিন কাজ করেছিলাম, কিন্তু পরে আমার টার্গেট ছিল যে আমি আসলে ইংরেজি গণমাধ্যমে কাজ করব। তারপরে আমি ইংরেজি পত্রিকায় সুইচ করলাম। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার পদচারণা। যুক্তরাষ্ট্র, কানাডা, ফিলিপিন্স, ভারত, থাইল্যান্ড, রুয়ান্ডা, রাশিয়া সহ বিভিন্ন দেশের সম্মেলন ও ওয়ার্কশপে অংশ নিয়ে তিনি গড়ে তুলেছেন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, যা তার লেখালেখিকে করেছে বহুমাত্রিক। কৃষকের সমস্যা, সম্ভাবনা, কৃষি অর্থনীতির বিষয়গুলো, তারপরে এই যে ভ্যালু চেইন, কিভাবে করে বাজারে একটা পণ্যের একটা দাম হচ্ছে যেটা মাঠে আরেকটা দাম। আমরা 2-4টা কী ফসলে হয়তো আমরা দেখা গেল যে অনেকখানি স্বাবলম্বী, কিন্তু অনেক কিছুই আমাদের এখন ইম্পোর্ট করতে হয় এখনও। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, কৃষকের ক্রপ ইন্স্যুরেন্স দেওয়া, তার সাবসিডি প্রোভাইড করা, কোন পণ্যটা আমি বাইরে থেকে আনবো, কোনটা লোকালি তৈরি করব, এই যে জিনিসগুলো সেগুলো যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের পথটা বের করা যায়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ইউএসডিএ ফেলোশিপ তার গবেষণা ভিত্তিক কাজকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর রিয়াজ আহমেদ নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। দীর্ঘ কর্মজীবনে তিনি দায়িত্ব পালন করেছেন দ্য ডেইলি স্টারের বার্তা সম্পাদক, ইউএনবির নির্বাহী সম্পাদক, চ্যানেল ওয়ানের প্ল্যানিং এডিটর, মর্নিং সানের স্টাফ রিপোর্টার এবং দ্য নিউ নেশনের সহসম্পাদক হিসেবে। বর্তমানে তিনি ঢাকা ট্রিবিউনের সম্পাদক। রিয়াজ আহমেদের স্বপ্ন বাংলাদেশের কৃষি হোক লাভজনক, কৃষক পাক ন্যায্য মূল্য, আর ভোক্তা পাক নিরাপদ খাদ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা সাংবাদিক কৃষি রিয়াজ আহমেদ, আপনাকে অভিনন্দন। আমি জনাব মতিউর রহমানকে দেখতে পাচ্ছি। জনাব মতিউর রহমান সাহেব আছেন প্রথম আলোর সম্পাদক এখানে, এবং জনাব মাহফুজ আনাম আছেন ডেইলি স্টারের সম্পাদক। এই পুরস্কারটি দেওয়ার সময় আমাদের সাথে আপনারা দুজন যদি বিনীতভাবে একটু অংশ নেন, তাহলে নিশ্চয়ই এটা আরও অনেক উজ্জ্বল হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড নাসির আজাদ ভাই, শাইখ সিরাজ ভাই আমাদের বাংলাদেশের কৃষি সাংবাদিকতার একজন পথিকৃৎ। আমি বিশেষ করে আজকে আরও অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তিনি এখানে উপস্থিত আছেন এবং তার কাছ থেকে আমি এটা গ্রহণ করলাম। এবং আমি বলবো যে এই যে আমার যে পার্সোনাল যে জার্নি পলিটিক্যাল রিপোর্টিংয়ে শুরু করলেও পরে যে এই কৃষিতে আগ্রহ বোধ করলাম এবং কৃষি বিষয়ে সাংবাদিকতা করেও সেটা মেইন স্ট্রিম আমাদের লিগেসি মিডিয়াতে একেবারে ফ্রন্ট পেজে রিপোর্ট নিয়ে আসা যায়, সেটার একজন অন্তত কারিগর তো আমার ডান পাশে উপস্থিত মাহফুজ ভাই, আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুধীমণ্ডলী, 10ম স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে আমাদের ক্যাটাগরি লিস্টে যুক্ত হয়েছে নতুন একটি ক্যাটাগরি, আর সেটি হচ্ছে সেরা ছাদ কৃষি উদ্যোক্তা। নগরায়নের করাল গ্রাসে শহরের বুক থেকে সবুজ যখন বিলুপ্তির পথে, তখনই কিছু মানুষ এই ইট পাথরের দালানের ছাদে তৈরি করেছেন কৃষি কার্যক্রমের সুযোগ। তাদের মধ্য থেকে একজনকে আমরা বেছে নিতে চাই এই আসরের বিজয়ী হিসেবে। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। এক নূতন সবুজ বিপ্লবের নাম ছাদ কৃষি। নাগরিক কৃষি চর্চা আর নিরাপদ খাদ্যের বিবেচনার বাইরেও সময়ের অনেকগুলো চাহিদা পূরণ করছে এই বৈপ্লবিক অভিযাত্রা। কৃষি প্রধান বাংলাদেশে মাটির উপরেও এখন কৃষি উৎপাদনের এক সমৃদ্ধ স্তর। দেশের অগণন ছাদ কৃষকের একজন ঢাকার উত্তর শাহজাহানপুরের বাসিন্দা হোসনে আরা। 10তলা ভবনের উপরে তার এই ফল ফসল, ফুল আর বনস্পতির সংসার। 2500 বর্গফুটের এই ছাদটি প্রাণ আর ফসল বৈচিত্র্যের এক অনন্য ক্ষেত্র। ফল খাচ্ছি, পাকা পাকা পেঁপে খাচ্ছি, তারপরে ড্রাগন। আমি তো ড্রাগন বাইরে থেকে কিনেই খাই না, এবার আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ ড্রাগন হয়েছে, তো সব ফরমালিন মুক্ত সবজি খাচ্ছি আমি। আপনারা একবার যদি লাগান, যদি সবজি হয়, খেয়ে দেখবেন যে ভালো লাগছে, আপনারা আরও বেশি আগ্রহ তৈরি হয়ে যাবে আপনাদের মনে যে আমরা আরেকটু লাগাই। আমার মতো একটু একটু করতে করতে আমার বিশাল ছাদ হয়ে গেছে এখন। এই ফল ফসল প্রতিদিন একটু একটু করে ভালোবাসায় সিক্ত করছে হোসনে আরার পরিবারের অন্যান্য সদস্যদেরও। হাজবেন্ড ছিলেন সাথে, সবসময় আমি যেতে চেয়েছি, আমার একদম মানা করেন নাই কখনো। সেই বৃক্ষ মেলা থেকে শুরু করে যেখানে যেখানে গাছ বললেই চলে যেত গাছ আনার জন্য। আর আমার ছেলে মেয়ে তো আছেই, মানে আমার ফ্যামিলিতে যারা বেড়াতে আসে প্রথমে আমার বাসায় ঢুকে সরাসরি ছাদে চলে আসে যে ছাদ দেখার জন্য। ছাদ কৃষক হোসনে আরার বিশেষত্ব তিনি কৃষির সেরা অনুশীলনগুলো চর্চা করে আসছেন। আজকের কৃষির সবগুলো উপযোগিতা মাথায় রেখেছেন। বাবার বাড়িতে দেখতাম যে আমার ভাই এটাই করতো,
গাছ লাগাতো, আমি আবার পুকুর থেকে এনে পানি টানি দিতাম। তখন থেকে গাছের প্রতি নেশা। এটা আসার আগে আর একটা বিল্ডিংয়ে ছিলাম, তখন ওখানে লিফট ছিল না, আমি উপরে গিয়ে গিয়ে একটা একটু করে বাড়াতে বাড়াতে ওখানেও কিছু করেছিলাম। তো আমার হাজব্যান্ড বললেন যে এত কষ্ট করে সেই 7 তলার উপরে উঠা, এটা সুন্দর করে দেবো আমি। তখন আর্কিটেকচার দিয়ে সুন্দর করে ডিজাইন করে করলো। আমি বললাম যে এরকম আমি করব। তো উনি সুন্দর একটা ডিজাইন করে দিলেন আমাকে, বেড সহ। পানিটা যেন একদম যায়, একদম নিচে দিয়ে পাইপ ট্যাপ দেওয়া, সব একদম ওয়েল। একটা একটা করে বাড়াইতে এখানেও আমার বিশাল আকৃতি বসার জায়গা রাখলাম। মানে পুরাটা বিকালে এখানে থাকি। ছোটোখাটো যেটা অনুষ্ঠান হয়, ঘরোয়া অনুষ্ঠান, সেটাও আমার ছাদে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা বসার জায়গা আছে, সবাই খুবই পছন্দ করে আমার ছাদ এখন। সময়ের দাবিতে প্রতি মুহূর্তে বিস্তৃত হচ্ছে শহর, পাল্টে যাচ্ছে এক একটি জনপদের ভৌগোলিক আদল। কৃষি জমি কমছে, তারপরও আবাদের পরিধি বাড়িয়ে চলেছেন সকল শ্রেণী পেশার মানুষ। তারা সময়ের চাহিদা অনুধাবন করছেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন গণমাধ্যমের প্রচারণা সহ নানা প্রক্রিয়ায়। এই বিপ্লবে অংশ নেওয়া ছাদ কৃষি উদ্যোক্তা হোসনে আরা অনেকগুলো মানদণ্ডে প্রমাণ করেছেন তার অনন্যতা। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা ছাদ কৃষি উদ্যোক্তা হোসনে আরা, আপনাকে অভিনন্দন। শাইখ সিরাজের অনুপ্রেরণায় এখন শহরের একটি ছাদও কেউ আর বাদ রাখতে চাইছেন না। হোসনে আরা, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি এই সুযোগে একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সর্বজন শ্রদ্ধেয় জনাব মাহবুবুর রহমানকে। প্রথমে উপর আল্লাহর কাছে কৃতজ্ঞতা অনেক, তারপরে চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড, আপনাদের কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। সবসময় দেখতাম যে পুরস্কার নিতে টিভিতে, মঞ্চে, আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি অনেক নার্ভাস, খুব ভালো লাগছে। প্রিয় সুধী, আমাদের এবারের ক্যাটাগরি সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। গোফরের সংগ্রামটা বহুমুখী। সাধারণ আর 10 জনের মতো শৈশব কৈশোর তিনি পাননি। তিনি থাকেনও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম এক গ্রামে। গ্রামের নাম সিঁড়ির চালা। 8 থেকে 7 আমার বয়স, প্রথম থেকেই। ছোট সময় মানে মনে হয় জ্বর আসছিল, দিনে রাত কানা হয়েছিলাম আর কি। আস্তে ধীরে দিনেও দেখতে পারি না। আর বাবার তো মনে করেন যে টাকা পয়সা ছিল না, ভালো কোনো ডাক্তার দেখাইতে পারে নাই। অন্ধত্ব, যা অনেকের জীবন থেমে যাওয়ার কারণ। গফুরের জন্য এটাই ছিল চ্যালেঞ্জ। তিনি চোখে দেখতে পান না, কিন্তু স্বপ্নটা ঠিকই দেখেছেন, আর সেই স্বপ্নের পথে এগিয়েছেন সাহস নিয়ে। আমি তো হাতটা দিতে পারি না, একটু আমার কানের মধ্যে বাজানো লাগে ভাই। আমি যেমনি দেই হেমনি দেই। হ্যাঁ, বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের তরুণ সমাজ চাকরির পেছনে ছুটে হতাশ। অথচ দৃষ্টিহীন গফুর তার উন্নত দৃষ্টিভঙ্গি দিয়ে গড়েছেন অনন্য দৃষ্টান্ত। টাকা নাই, কিন্তু সাহস করে শুরু করলাম। তাও এটা শেষ হয়ে গেলে যে উদ্যোক্তা নিচ্ছি যে আমি আরো 1200 মুরগির একটা নেবো। এনে তো আছে 2000, আপনার আরো মানে বাড়ানোর এই বছরে প্রতি বছর আর কি মানে আস্তে আস্তে বাড়াইতেছি আর কি। এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়েই আমি আবার মনে করেন যে ফ্যামিলিগত আবার এটা চালাইছি। আমার 3 ভাই 1 বোন, এগুলোর মধ্যে বিয়া শাদী পড়ায় আমার এই প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমি ইচ্ছাহীন করছিলাম আমার জীবনও জানি আমি যতই হই, কিন্তু আমি জানি মানুষের হাত মানে ওনার মানে দ্বারে না যাইতে হয়। শুরু করেছিলেন 1200 লেয়ার মুরগি দিয়ে, এখন খামারে আছে 2000 মুরগি।
রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছেন গফুর। গড়েছেন পরিচ্ছন্ন ও গোছানো এক খামার। মনে করুন যে আমি নিজেই খাবার আনি, আমি নিজেই মনে করুন যে দিতাছি, ডিম ওড়াইতাছি। আজ গফুর একজন সফল খামারি। খামারের সব কাজ নিজে হাতে করেন। খাবার দেয়া, ডিম সংগ্রহ, পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবনের হিসেব নিকেশেও বেশ পরিচ্ছন্ন। আমি আসলে মানে একটা মানুষ অসুস্থ হইয়া, দৃষ্টি প্রতিবন্ধী হইয়াও যদি হইলো আপনার মানে কাজ করে খাইতে পারি, ভালো সুস্থ মানুষ আছে কত মানে বৈশা খাইতেছে, মানে মারামারি করে খাবো, একটা করে খাবো, মানে এই আর যদি তারা করে কাজ করে খেলে আপনার এই দেশে ভাতের কোনো অভাব নাই। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। চোখের আলো না থাকলেও সম্ভাবনার আলো জ্বেলেছেন এই লড়াকু তরুণ। সংসারের বোঝা না হয়ে নিজেকে সম্পদে রূপান্তর করেছেন গফুর। এখন পরিবার ও এলাকার সকলের গর্বে অনুপ্রেরণার। দেখতে না পারলেও সে সবকিছুই করতে পারে। কেমনে করে সম্ভব এটা আমরা আসলে জানি না। তারা দেখলে আমাদের প্রাউড ফিল হয়, মনে হয় যে সে আরো ভবিষ্যতে আরো বড় কিছু হতে পারবে। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ আব্দুল গফুর, আপনাকে অভিনন্দন। আব্দুল গফুর, আপনি সকলের জন্য এক অনন্য অনুপ্রেরণা। আপনাকে অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ। এবং আমার শাহিদ সিরাজ স্যার এবং আমার বাংলাদেশ গভর্নর ব্যাংক স্যার আমার সাথে আছে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও উদ্যোক্তা আগাইতে পারি। প্রিয় সুধী, আমাদের এবারের ক্যাটাগরি সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। যে পথে চলেছেন ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার, তার জীবনের পথ এতটা মসৃণ ছিল না। সমাজে ৮-১০ জন নারীর মতোই সংসার শুরু করেছিলেন, কিন্তু সংসার জীবনে তিনি নিদারুণভাবে পরাজিত হন। 11 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন থেকে আমি সংসার জীবনে আছি। আর 14 বছর 4 মাসের ছোট বড় আমার প্রথম সন্তান আর আমি। 18 থেকে 19 বছরের মধ্যে আমার 3 সন্তানের জন্ম। আর আমার ছেলেটা আর মানে সমাজের আর 5টা বাচ্চাদের মতো না, ও একটু বুদ্ধি প্রতিবন্ধী আর কি। আমার বাচ্চাটা, ছেলে বাচ্চাটা আর কি। বড় মেয়েটাও ভালো, ছোট মেয়েটা আর কি ও অসুস্থ, ও থ্যালাসেমিয়া আক্রান্ত। একটা পর্যায়ে যখন 2013 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো। সে জুয়া খেলতো, জুয়ার নেশায় পড়ে বাচ্চাদের কাছ থেকে আমার বাসার গহনাগুলো যা ছিল সব চুরি করে সে নিয়ে চলে যায়। পরে লাস্টে তো জোর টাকায় আমাদেরকে বিক্রিও করে দেয়। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। তখন আমি মাদ্রাসার ইমাম সাহেবের কাছে যে আস্তে আস্তে বললাম যে হুজুর, আমার বাসায় কোনো খাবার নাই, আমার বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। তখন উনি কিছু খাবার আমার বাসাতে পাঠায়। তো আমি চাই না আমার মতো এরকম কোনো নারীর জীবনে হোক। আমি কখনোই চাই না। সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের দিকে আঙুল তুলে, কিন্তু কখনো কেউ বিচার করে না যে আমরা কেন, কি কারণে আমাদের ডিভোর্স হবে। এই নারীর জীবন কাহিনী যেন ভস্য থেকে জেগে ওঠা এক ফিনিক্স পাখির গল্প। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। রমজানের সময় লালবাগ শাহী মসজিদের সামনে আমি দুধ বিক্রি করতে যাই, আমার বাচ্চাটা ছিল তখন সাথে। দুধ আমি ঠিকই দিয়েছি,
মানুষ 120 টাকা করেও দাম নেয়, কিন্তু আমি তখন 90 টাকা করে দুধ বিক্রি করেছি। আমি বলেছি যে ভালো, কিন্তু কোনো কথা নাই, কোনো কিছু নাই। ঝুড়ি থেকে দুধ নিয়ে কেটে আমার মাথায় ঠেলে দিয়েছে। তখন আমার বাচ্চা আর আমরা তাকায় তাকায় দেখছি সমাজের কাছে কতটা নির্যাতন। সময় থেমে থাকেনি পারভিন আক্তার। মাত্র 50 লিটার দুধ দিয়ে শুরু করা বাণিজ্যকে তিনি পৌঁছে দিয়েছেন প্রায় 9000 লিটার দুধের বাণিজ্যে। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, যেটা ভিলেজ মিল্ক লিমিটেড নামে। এখানে শুধু দুধ না, দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। আমার শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমার এই যে একটা চিলিং প্ল্যান্ট, শুধু এই একটা না, আমার আরও 11টা চিলিং প্ল্যান্ট আছে। আমি একা না, হাজার হাজার খামারি আমার সাথে এখন কাজ করতেছেন। পারভিন আক্তার এখন অন্য নারীদের পথপ্রদর্শক। তিনি স্বপ্ন দেখেন অসহায় নারীদের প্রশিক্ষণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য আরো বৃহৎ প্রকল্প গড়ে তোলার, যার ছায়ায় দাঁড়িয়ে যে কোনো নারী যেন শিখতে পারে ভাঙা জীবন নতুন করে গড়ার কৌশল। ভিলেজ মিল্ক শুধু সারা দেশ না, সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দিতে চাই। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী পারভিন আক্তার, আপনাকে অভিনন্দন। পারভিন আক্তার, আপনাকে অভিনন্দন। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই পুরস্কারের জন্য। আমি একই সাথে মঞ্চে ডেকে নিতে চাই ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড ও চ্যানেল আই এর পরিচালক জনাব জহির উদ্দিন মাহমুদ মামুনকে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইকে। আজকে আমি এতটাই আনন্দিত যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। প্রত্যেকটা নারীদেরকে বলবো যে কেউই কষ্টতে পিছায় থাকবে না, সবাই সংগ্রাম করে আগানোর চেষ্টা করবে, এই অনুরোধটুকু থাকবে। আর প্রত্যেকটা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা নারীদেরকে সম্মান করবেন। আমার তরফ থেকে বলছি, আমার জীবনের কাহিনী থেকে বলছি। আমাদের এবারের পরিবেশনা, মঞ্চে গান শোনাতে আসবেন শিল্পী পিন্টু ঘোষ ও তাঁর দল। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাই বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা। যা ছুইলে প্রাণে মরি, এ জগতে তাইতে তোরি, যা ছুইলে প্রাণে মরি, এ জগতে তাইতে তোরি, বুঝেও না বুঝতে পারি, কীর্তি করে মার কি কারখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা।
দীপজ্ঞানী সে হয়েছে আত্মতত্ত্ব যে জেনেছে। দীপজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে। আমার মনের ঘোর গেল না যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা। যে ধনে উৎপত্তি প্রাণ ধন, সেই ধনের হলো না যতন। যে ধনের উৎপত্তি প্রাণ ধন, সে ধনের হলো না যতন। অকালের ফল পাকায় লালন, অকালের ফল পাকায় লালন। দেখে শুনে জ্ঞান হলো না যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে। দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যেখানে সার বারাম খানা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি। শূন্যের বাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বালা কইরা ঘর বানাইয়া আমি কয়দিন থাকমুয়া, আমি কয়দিন থাকমুয়া। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি। কাটনা সুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভাবিয়া হাসুন রাজা ঘর দোয়ানা বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ। এই ভাবিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
হাসন রাজা আমি কয়দিনে বাঁচবো আর, আমি কয়দিনে বাঁচবো আর। জানতো যদি হাসন রাজা আমি বাঁচবো কতদিন, আমি বাঁচবো কতদিন। বানাই তো দালান কোটা, বানাই তো দালান কোটা, করিয়া রঙিন লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমরা এবার আবারও আমাদের পুরস্কার পর্বে ফিরে যেতে চাই। প্রিয় সুধী, আমাদের এবারের ক্যাটাগরি দেশ সেরা কৃষক পুরুষ। বাংলাদেশের সকল চাষি চল চলে গিয়ে চল, চল চলে গিয়ে চল, চল চলে গিয়ে চল। মোহাম্মদ আক্কাস খান, জন্ম মাগুরা জেলার নালিয়ার ডাঙ্গি গ্রামে। আক্কাস একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। 7 বছর বয়সে পোলিও রোগে পঙ্গুত্ব বরণ করেন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে মনে ঠাঁই দেননি আক্কাস। মনের প্রত্যয় তাকে আরও সামনে এগিয়ে দিয়েছে। কৃষির পথে হেঁটেই আক্কাস নির্মাণ করেছেন তাঁর সাফল্য গাথা। অন্য অনেকের মতো কৃষক আক্কাস এক ফসল উৎপাদনে থেমে থাকেননি। একই জমিতে একের পর এক চাষ করেন নানান ফসল। তবে সারা বিশ্বে এই সময়ে স্বাস্থ্য ও সুরক্ষায় দারুণ আলোচিত এবং অর্থকরী ফসল চিয়া সিড চাষের ফলনে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। এই চিয়া সিড আমি ইউটিউবে দেখছি বিদেশ থেকে আমদানি করা হয়। তো আমার স্বপ্ন এই চিয়া সিড আমরা কেন বিদেশ থেকে আমদানি করব? আমার সোনার বাংলায়, সোনার মাটিতে পুরো বাংলাদেশেই উৎপাদন হবে। তাঁর সাফল্যে উজ্জ্বল হয়েছে গ্রামের নাম। গর্ববোধ করেন মাগুরাবাসী। চিয়া সিড জানলাম আমাকে আক্কাস বিজাইনি আমাকে দিছিল। এর বুদ্ধি বিবেক সবকিছু আক্কাস। ও কন্তে কি আরিয়া কন্তে কি করে আমাদের উন্নতি করাই। আগে যেটা করতে একটা নিয়ে মানুষ পড়ে থাকতো, এখন বিভিন্ন ধরনের চাষবাস নতুন নতুন বীজ আসতেছে, আমরা সেইটাই আক্কাসের মারুফতে আনার চেষ্টা করতেছি। এরই মধ্যে আক্কাস IPM এর সেরা কৃষক, মশলা চাষে সেরা কৃষক এবং মাগুরার মডেল কৃষকের পুরস্কার অর্জন করেছেন কৃষি বিভাগ থেকে। শুধু আমি নয়, আমার এখানে প্রায় 250 থেকে 300 কৃষক মিলে আমরা চিয়া সিডের বিশাল বড় একটা বাজার তৈরি করে ফেলছি মাগুরাতে। শুধু নিজের কৃষি নিয়েই নয়, তিনি ভাবেন তার চারপাশের কৃষক আর সমাজ নিয়েও। মাঠের পাশেই কৃষকদের বসার জন্য নির্মাণ করেছেন ছাউনি। আক্কাসের কৃষি ভাবনাকে আজ অনুসরণ করছেন অনেক কৃষক। আমি চাই শুধু এই চিয়া সিড নিয়েই থাকবো না, আমাদের এই কৃষিকে বাণিজ্যিক এবং শিল্পায়ন করব। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও আক্কাস কৃষিতে সাফল্যের যে উদাহরণ তৈরি করেছেন তা তরুণ প্রজন্ম সহ সকলের জন্যই অনুপ্রেরণার। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা কৃষক পুরুষ আক্কাস খান। আপনাকে অভিনন্দন। অভিনন্দন আক্কাস খান, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য। আমি একটুকরো জমির জন্য, যাদের জমি আছে আমাদের এলাকায়, তাদের কাছে গিয়েছি। কেউ আমার কথা বিশ্বাস করতে পারে নাই, আমাকে একটু জমি দেয় নাই চাষ করার জন্য। তো তার পরবর্তীতেই আমি প্রতিবন্ধী ভাতার টাকা পাই এককালীন। সেই টাকা দিয়েই আমি একটা জমি লিজ নিই। তো সেখান থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি হাই ব্লু ক্রপ যে ফসলগুলো আছে সেটা করব। একটা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যদি সমাজের অর্থনৈতিক কাজে আসে,
শুধু সে একা আগাবে না, দেশ আগাবে, জাতি আগাবে। সুধীমণ্ডলী, সেরা কৃষকের অগ্রযাত্রায় কেবল পুরুষ নয়, আমাদের নারীরাও সমান তালে সামিল হয়েছেন। আর তাঁদের জন্যই আমাদের এবারের ক্যাটাগরি সেরা কৃষক নারী। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক তেমনি ছোট্ট একটি শখ থেকেই গড়ে উঠেছে বিশাল এই কোয়েল খামার। এই খামারের উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি 2002 সালে ছেলে শখ করে এনেছিল দুটি কোয়েল। সেই শখের কোয়েল থেকে বিন্দু বিন্দু করে গড়ে তুলেছেন আজকের কোটি টাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান। একদম স্বল্প আয়ের আমাদের সংসারটা ছিল, যে আমাদের পরিবারটা, যে আমার স্বামী ছিল একজন পল্লী চিকিৎসক। তো ভাবলাম যে অল্প টাকা দিয়ে সমাজে ভালোভাবে চলতে হলে টাকার দরকার হয়। তো আমি ভাবলাম যে দুজনে মিলে এই কাজ করি। 2টা পাখি থেকে 600 পাখি দিয়ে আমার বাণিজ্যিকভাবে পাখির ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে এখন প্রায় 60,000-এর মতো পাখি আছে। আল্লাহর রহমতে মানে ভালোই আছে আর কি। জায়গা জমিন কিনছি, কিছু ছেলেদেরকে পড়ালেখা করাইছি এবং নিজেও ভালো আছি। তার মধ্যে প্রায় 9 বছর হয় আমার হাজব্যান্ড মারা গেছে। এই তো বুঝেনই তো, মনের জোর আন্তরিকতা দিয়ে এই পর্যন্ত আমি পাখির ব্যবসাটা করতেছি। খামারের প্রতিটি কোয়েল পাখিকে নিজের সন্তানের মতো যত্ন করেন তিনি। শুধু নিজেই স্বাবলম্বী হননি, গ্রামের আরও অনেক নারীকে অনুপ্রাণিত করেছেন, তাদের গড়ে তুলেছেন উদ্যোক্তা হিসেবে। ঢলি মামির খামার দেখা যে আশেপাশে দূর থেকে তো কত মানুষই করে, তো আমরা বাড়িতে বসে থেকে তো আমরাও চাই মামির থেকে শিখা আমরা এইদিকে নারী উদ্যোক্তার দিক দিয়ে আর কি বাড়ায় যাওয়ার জন্য। কোয়েল পাখি পেলে সবাই স্বাবলম্বী, স্বামীর পাশাপাশি সবাই মানে দাঁড়াচ্ছে, কিছু স্বামীর সহযোগিতা করতে হতেছে। এরকম বলতে বলতে বাবির কাছে দেখে দেখে পালা শিখছি। এখন আমার প্রায় 1100 পাখি আছে ডিম পাড়া। যেখানে আমাদের সমাজে অনেক শিক্ষিত তরুণ তরুণী চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন, সেখানে তিনি দেখিয়েছেন স্বপ্ন, ইচ্ছা ও পরিশ্রম থাকলে জীবন বদলানো সম্ভব। এই পাখির ব্যবসা করে আল্লাহর রহমতে আমি নিজেও স্বাবলম্বী হয়েছি এবং আমার উছিলায় সারা বাংলাদেশে প্রায় 11,500 খামারি আছে, ওরাও পাখি লালন পালন করতেছে। এর জন্য সব মহিলারা যারা বেকার আছেন, চাকরির জন্য ঘুরছেন, বৈশা না থেকে নিজেরা কিছু করেন। আর কোয়েল পাখির ব্যবসা করতে মানে তেমন বেশি টাকা লাগে না, পুঁজি লাগে না। কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এরই বাস্তব উদাহরণ আনোয়ারা খানম ডলি। তিনি প্রমাণ করেছেন নারীর পরিশ্রম, উদ্যোগ ও ধৈর্য কেবল পরিবারের নয়, সমাজ ও দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সেরা কৃষক নারী আনোয়ারা খানম ডলি, আপনাকে অভিনন্দন। আনোয়ারা খানম ডলি, আপনাকে অনেক অভিনন্দন। আপনাকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ আমাকে এভাবে সম্মানিত করার জন্য। আল্লাহ রহমতে আমি 2টা পাখি দিয়ে আমার ব্যবসা শুরু করছি। ছেলে শখ করে 2টা পাখি আনছিল। এখন আমি তো পাখি পাইলে আল্লাহর রহমতে ভালোই আছি। আমার উছিলায় সারা বাংলাদেশে প্রায় অনেকে পাখি পালে, আর পাখি পালতে মানে বেশি টাকা লাগে না। তাই আমি সকল নারীদেরকে বলবো, আপনারা বৈশা না থাইকা পাখি দিয়েও শুরু করতে পারেন। সুধীমণ্ডলী, আমাদের এবারের ক্যাটাগরি পরিবর্তনের নায়ক। চলুন দেখে নেওয়া যাক দেশের কৃষি খাতে পরিবর্তন নিয়ে কাজ করার জন্য এই ক্যাটাগরিতে এবার কে হচ্ছেন বিজয়ী। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল।
আমাদের এবারের কৃষি গল্পের নায়কের প্রত্যয় 70 টাকায় হালাল চিনি খাবে দেশের মানুষ। এই কৃষি উদ্যোক্তা আব্দুস সালাম দেখলেন ইউরোপে চিনির কেজি 48 টাকা, ব্রাজিলে 42 টাকা, ভারতে 42 টাকা, আর আমরা আমদানি করা চিনি নামক সাদা পয়জন বাধ্য 110 টাকায় কিনতে প্রতি কেজি, যা হোয়াইট পয়জন নিচেই ধারণ করে সিলিকন, হাইড্রোজেন সালফাইড সহ ভয়াবহ বিষাক্ত কেমিক্যাল, যার কারণে নিষ্পাপ শিশু থেকে বয়স্ক মানুষ সবার মাঝ থেকে 2 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, হৃদরোগ, লিভার, কিডনি রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে হচ্ছে আক্রান্ত। যে দেশে প্রতি বছর 30 লাখ টন চিনির প্রয়োজন, সেখানে আমরা এবছর উৎপাদন করেছি মাত্র 21,410 টন, যা চাহিদার 1% নয়। পুরোটাই আমদানি করতে হয় বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আব্দুস সালাম ও তার অর্গানিক বাংলাদেশ লিমিটেড খুব শীঘ্রই চিনি উৎপাদন করতে যাচ্ছেন। দেশের বিদ্যমান চরাঞ্চলে, লোনাঞ্চলে, খরাঞ্চলে, অনুর্বর ও পতিত জমিতে 4 কোটি টন সুগার বিট উৎপাদন করে 56 লক্ষ টন চিনি, 40 লক্ষ টন পশুখাদ্য, 56 লক্ষ টন সার এবং 96 কোটি NCBM গ্যাস উৎপাদন করবে। 2013তে সুগার বিট আবাদ করি এবং আমি ওই উৎপাদিত সেই সুগার বিট থেকে গুড় বানাচ্ছি। এখন পর্যন্ত আমি গত বছর পর্যন্ত গুড় বানাইছি। এবছর আমি ইনশাআল্লাহ চিনি উৎপাদনে যাব। আমার স্থাপনা মোটামুটি ছোটো আকারে হয়ে গেছে। তো আগামী মার্চ মাস থেকে এখন আমার সুগার বিটের বীজ বপন শুরু হবে। মার্চের 1 তারিখ থেকে আমি হারভেস্টে যাব এবং মার্চের 1 তারিখ থেকে আমি চিনি উৎপাদন শুরু করব। আখ থেকে মূলত বাংলাদেশে চিনি উৎপাদিত হয়, কিন্তু সুগার বিট হলো আধুনিক প্রাকৃতিক চিনির নতুন আধার। আব্দুস সালামের অস্ত্র ও টেকনোলজি এই সুগার বিট। পৃথিবীর অনেক উন্নত দেশ 100 বছর আগে থেকে আখ চাষ বন্ধ করে সুগার বিট চাষ শুরু করে। আখ 14 মাসের ফসল এবং 100 কেজি আখ থেকে মাত্র 5 কেজি চিনি পাওয়া যায়। অপরদিকে সুগার বিট মাত্র 5 মাসের ফসল এবং 100 কেজি সুগার বিট থেকে পাওয়া যায় 16 থেকে 20 কেজি চিনি। আব্দুস সালাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় একটি বিট সুগার মিল স্থাপনের কাজ শুরু করেছেন। দেশের উপযোগী জেলাসমূহে সুগার বিট চাষ করছেন এবং উক্ত জেলাসমূহে 1 বা একাধিক বিট সুগার মিল স্থাপন করবেন। এজন্য তৈরি করছেন সৎ, পরিশ্রমী এবং যোগ্য উদ্যোক্তা, এবং সেই সাথে খুঁজেও বের করছেন যাদের সম্ভাব্য সার্বিক সহযোগিতা দেয়া হবে। কৃষি খাতকে স্বপ্নীল, সুন্দর ও সাবলীল করতে এবং চিনি শিল্পকে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে হাঁটা প্রতিদিন, প্রতি পথ এক সুগার সোলজার আব্দুস সালাম। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর কৃষি খাতে পরিবর্তনের নায়ক আব্দুস সালাম, আপনাকে অভিনন্দন। পরিবর্তনের নায়ক আব্দুস সালাম, আপনাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চিনি আসলে দরকার 3 মিলিয়ন টন বা 30 লাখ টন চিনি আমাদের দরকার। আমরা খুব সহজে আমাদের চর অঞ্চল, খরা অঞ্চল এবং ফ্যালোল্যান্ডগুলোতে আমরা সুগার বিট আবাদ করে আমরা আমাদের প্রয়োজনীয় চিনি আমরা খুব সহজেই উৎপাদন করতে পারি এবং দেশের চাহিদা আমরা মেটাতে পারি। আমরা নিরাপদ চিনি পাবো। বর্তমান তো আমরা সাদা পয়জন খাচ্ছি, এজন্য আমি সবার কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। কৃষি প্রধান এই বাংলাদেশে যুগে যুগে এমন সব মহারথীরা এই মাটিতে জন্ম নিয়েছেন যারা তাদের জীবনের বেশিরভাগ সময় ধরে এই দেশের কৃষি ও কৃষকের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তারা মাটির মানুষদের কাছাকাছি গেছেন, কৃষকের দুঃখ কষ্ট শুনেছেন, তাদের কৃষি কাজকে সহজ করার উপায় নিয়ে গবেষণা করেছেন, সেই সাথে তাদের কাজের দ্বারা বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন অনন্য সম্মান। ঠিক এমনই একজন মানুষকে আজ আমরা সম্মানিত করতে চাই। বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। প্রশান্ত মহাসাগরের একটি বৈচিত্র্যময় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। পরিবেশ, প্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে জীবনের পরিণত বয়সে 14টি বছর পার করেছেন সবুজ বাংলার কাদামাটিতে বেড়ে ওঠা প্রকৃতির সন্তান ডক্টর আব্দুল হালিম।
2003 থেকে 2016 সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কৃষি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে সে দেশের কৃষি শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং কৃষিতে নূতন প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। পাপুয়া নিউগিনিতে অবস্থানকালে ডক্টর আব্দুল হালিমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সাউথ প্যাসিফিক ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট। চালু করেন দূরশিক্ষণের মাধ্যমে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স। হালনাগাদ করেন প্রাক স্নাতক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম। প্রণয়ন করেন 5 বছর মেয়াদী কৃষি উন্নয়নের স্ট্র্যাটেজিক প্ল্যান। পাপুয়া নিউগিনির কৃষি চিন্তক, শিক্ষক ও গবেষকদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের চিন্তক, গবেষক এবং শিক্ষকদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন তিনি। সমস্ত কারিকুলাম, সিলেবাস এগুলোকে আপনার ইনোভেট করতে হবে, এটা নতুন ধাঁচে নিতে হবে। পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, একা চলতে পারবো না। আপনার পাপুয়া নিউগিনি যে টেকনোলজিটা ইউজ করে ওটা কত অ্যাডভান্স হয়ে গেছে। আপনার ওপেন ইউনিভার্সিটি হেল্প দেম এ লট। আমাদের এখন এই চাইল্ড দেয়ালের মাঝখানে ইউনিভার্সিটি রাখা দরকার নেই এখন। স্কুল ও কলেজের মেধাবী ছাত্র আব্দুল হালিম 1965 সালে কৃষি সম্প্রসারণ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে 1968 সালে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স থেকে 1976 সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। শিক্ষক হিসেবে ডক্টর আব্দুল হালিমের পেশাগত জীবন শুরু হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। 2003 সালে পাপুয়া নিউগিনিতে যাওয়ার আগ পর্যন্ত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভাগীয় প্রধান এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল হালিম। কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সহ ইউরোপ ও দূরপ্রাচ্যের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে লেখালেখি করেছেন এবং করছেন দেশ বিদেশের পত্রিকা ও জার্নালে। কৃষিতে অবদানের জন্য 1981 সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান কৃষি চিন্তক ডক্টর আব্দুল হালিম। এখন কৃষি শিক্ষার সবচেয়ে বড় পথ প্রদর্শক হলো আমাদের কৃষকরা, কিষানীরা, গ্রামের লোক। তারাই এগুলো এখন আগিয়ে নিচ্ছে এবং তাদের কাছে আমাদের শেখার অনেক কিছু আছে। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে কৃষি শিক্ষা দেওয়া যায় এখন, যাতে ফার্মাররাও আপনার ডিপ্লোমা ডিগ্রি, গ্রাজুয়েশন ডিগ্রি করতে পারে। এই দুইটা কাজ আমি নিজে করে আসছি। আগামী 50 বছর, 10 বছর, 5 বছরে কি কি চেঞ্জ আসতেছে সেই খবরগুলো তাদের রাখতে হবে। তাকে আপনার ভিন্ন পদ্ধতি হইতে পারে, লাইভস্টক, ফিশারি, ক্রপ সবই আপনি আসবে এখানে। এখনো কোনো জিনিসই কিন্তু নট ইউনিল্যাটারাল। এখন আপনার এগুলো টিম ওয়ার্ক, নেটওয়ার্ক, হার্ডওয়ার্ক, এই তিনটা না থাকলে আমাদের কৃষির কোনো উন্নয়ন হবে না। বর্তমানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর আব্দুল হালিম। আব্দুল হালিম স্বপ্ন দেখেন নতুন এক কৃষির, যে কৃষি জীবনের প্রয়োজন মেটানোর পাশাপাশি নিশ্চিত করবে নির্মল বায়ু, বিশুদ্ধ জল আর ক্লেদমুক্ত প্রকৃতি। তার স্বপ্ন সীমাবদ্ধ নয় কোনো নির্দিষ্ট জনপদ বা ভৌগোলিক সীমানায়। বাংলাদেশের সাথে সারা পৃথিবীর কৃষি শিক্ষা, ব্যাপক অর্থে কৃষিতে একীভূত দেখতে চান এই কীর্তিমান কৃষি চিন্তক। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর আজীবন সম্মাননায় অভিষিক্ত প্রফেসর ডক্টর আব্দুল হালিম, আপনাকে অভিনন্দন। প্রফেসর ডক্টর আব্দুল হালিম, আপনার প্রতি বাংলাদেশের প্রত্যেক কৃষক তো বটেই, আমরা সকলেই কৃতজ্ঞ থাকব সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক অভিনন্দন। এখানে বসে আমি দেখলাম আমার ডান পাশে এক যুবক বসে আছেন। তার সাথে আলাপ করে আমি অনেক কিছু শিখলাম, জানলাম এবং সেখানে আমি দেখলাম শাইখ সিরাজ সাহেব কোন পর্যায়ে চলে গেছেন। ওনাকে আমি প্রথমে দেখেই আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেক প্রোগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়কে ডাকতাম, উনি যেতেন। সেই শাইখ সিরাজকে আমি আজকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনার জন্য আজকে বাংলাদেশে যে ছোট ছোট জিনিসগুলো তুলে নিয়ে আসছেন, এটাতে আমাদের অনুগ্রহ হচ্ছে। আমি এই বৃদ্ধ বয়সে, আমার বয়স এখন 82 বছর বয়স, তো আপনারা দোয়া রাখবেন আমি যেন বেঁচে থাকি, আমি দেখে যেতে পারি দেশের উন্নয়ন আরো হয়। এটা জন্য আমি ধন্যবাদ।
10ম স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বাছাই পর্বে আমরা সারা বাংলাদেশ থেকে শত শত আবেদন পেয়েছি, যেখান থেকে যাচাই বাছাই করে আজ 11 জনকে সম্মানিত করা হয়েছে। এই মুহূর্তে আমি মঞ্চে ডাকতে চাই আমাদের সকল জুরি বোর্ডের সদস্যকে, যারা আমাদের এবারের আসরের বিজয়ী নির্বাচন করতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। 10ম স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর জুরি বোর্ড চেয়ার জনাব শাইখ সিরাজের সাথে আরও যারা ছিলেন, প্রফেসর ডক্টর A.K. ফজলুল হক ভূঁইয়া, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট; ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ; প্রফেসর ডক্টর A.K.M. নওশাদ আলম, সাবেক ডিন, ফ্যাকাল্টি অফ ফিশারিজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ডক্টর অনিল কুমার দাস, সিনিয়র ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট, খাদ্য ও কৃষি সংস্থা; এবং জনাব জাকিয়া নাজনীন, প্রোগ্রাম লিড, ক্লাইমেট রেজিলিয়েন্স, ওয়াটার এইড বাংলাদেশ। আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের জুরি বোর্ডের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এই সুযোগে মঞ্চে আরও একবার আমাদের 11 জন যে পুরস্কার প্রাপ্ত আজকের বিজয়ী আছেন তাদেরকে বলবো আজকের প্রধান অতিথি এবং জুরি বোর্ডের সদস্যদের সাথে আপনাদের একটি ছবি তুলে রাখতে চাই। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিস নুরুন নাহার, উনিও এখানে আছেন। আপাকে অনুরোধ করব একটু যদি মঞ্চে আসেন। ধন্যবাদ সবাইকে। আমি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে বিনীত অনুরোধ করব আজকের আয়োজনে কিছু বলবার জন্য। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রথমে অবশ্যই ধন্যবাদ দিতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইকে, এবং ইন পার্টিকুলার শাইখ সিরাজ সাহেবকে তার এই দীর্ঘ কর্মজীবনের এই অর্জনের জন্য। আমাদের কৃষিখাত আমরা জানি যে আমরা আজকে দেখলাম অনেক এগিয়ে গেছে, কোনো সন্দেহের কারণ নেই। আমরা 1971, 72 সাল, 73 সালের দিকে আমাদের উৎপাদন ছিল 13 মিলিয়ন টন। আজকে আমরা উৎপাদন করি প্রায় 40 মিলিয়ন টন, অর্থাৎ 3 গুণ। আমাদের মানুষ বেড়েছে, মানুষ দ্বিগুণের একটু বেশি হয়েছে, কিন্তু আমাদের উৎপাদনশীলতা 3 গুণের বেশি হয়েছে। তো সেদিক থেকে অবশ্যই কৃষির যে প্রোডাক্টিভিটি, মাথাপিছু আয়, সেগুলোর এবং আমাদের যে ফলনটা সেটা বাড়ার কারণেই আজকে আমাদের কৃষি আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে সাপোর্ট দিতে পারছে। আমাদের লক্ষ্য তো এগিয়ে যাওয়া, থেমে যাওয়া নয়। 40-এই কি আমরা শেষ হবো তা তো নয়। এখন পর্যন্ত আমরা যদি হিসাব করি আমাদের যে পার একর প্রোডাক্টিভিটি, এটা কিন্তু চীনের যে প্রোডাক্টিভিটি ধানের ক্ষেত্রে যদি ধরি তার 40% কম। তাহলে এই 40% যদি আমরা উৎপাদন করতে পারি, অর্থাৎ আমরা যদি চীন বা ভিয়েতনামের সমান হতে পারি প্রোডাক্টিভিটির দিক থেকে, তাহলে কিন্তু বাংলাদেশ ভিয়েতনামের মতো চাল রপ্তানি শুরু করতে পারবে। কৃষির পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নেই। এখন তো আর লাঙল দেখা যায় না, পাওয়ার টিলার। এখন তো আর সেই সেচ, আমাদের যে ধানের যে বিপ্লবটা সেটার তো মূলত হচ্ছে সেচ, থ্যাঙ্কস টু যে আমাদের পানির পর্যাপ্ত অ্যাভেলেবিলিটি আছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশের মতো 100% ইরিগেটেড ল্যান্ড নাই। গ্রামীণ জীবনটাও একটু কোয়ালিটেটিভলি আপগ্রেডেড হয়ে গেছে। টেকনোলজিক্যাল ইনফিউশন, মার্কেট মেকানিজম এবং আমাদের কৃষকদের যে কার্যক্ষমতা, এই সবের মিশ্রণেই কিন্তু এই অর্জন। আমাদেরও একটা রোল আছে, সেটা হচ্ছে যে কৃষকের যদি প্রয়োজন হয় তাকে ঋণ দেওয়ার কার্যক্রমে। এখানে আমি বলবো যে আমাদের ব্যর্থতা অনেক। যদি আমরা হিসাব করি কৃষিতে আমরা ঋণ দেই 2.2% মতো, এটা অ্যাকসেপ্টেবল না। কৃষির খাতের সাইজ হচ্ছে 14% সব মিলিয়ে, মানে ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার মিলিয়ে। সেখানে কেন 2% কৃষক পাবে? আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি
যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়। আমাদের কৃষির সম্ভাবনা অনেক। এখানে আজকেই আমরা দেখলাম যে চেষ্টা করলে সবই পারা যায়, করা যায়। তো আমরা কিন্তু চেষ্টা করছি ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উৎপাদনকারী তাদের স্বার্থ রক্ষা করার জন্য। বাংলাদেশ ব্যাংকের কাছে 25,000 কোটি টাকা এখন স্থিতি আছে, যেটা আমরা দিতে চাই, কিন্তু আমরা পারছি না। এটা এসএমইদের দিতে পারছে না, কৃষককে দিতে পারছে না। এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি এই গ্যাপটাকে ঘুচাতে, যাতে টাকার থাকার পরেও টাকা দিতে না পারা, এই ব্যর্থতা যেন এই গ্লানি আমাদেরকে না নিতে হয়। তো যাই হোক, সমস্যা আছে, ব্যাংকের দিক থেকেও কিছু সমস্যা আছে যেগুলোকে আমাদেরকে দূর করতে হচ্ছে। আমরা আশা করব যে এই সমস্যাগুলো আমরা সমাধান করে আমরা দ্রুত এই স্মল প্রডিউসার, স্মল ট্রেডার্স, স্মল ফার্মার্স, যারা নন ফার্ম অ্যাক্টিভিটিস, রুরাল ইকোনমির সাথে জড়িত, তাদেরকে এই ঋণের সরবরাহটা বাড়াতে পারবে। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে 100% ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। প্রত্যেকেই যেন আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে পার্ট হতে পারে, সেটা কৃষক হোক, সেটা মাঝি হোক, সেটা জেলে হোক, সেটা আমাদের এসএমই খাতের উদ্যোক্তারা হোক, সবাই যেন এটার পার্ট হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যেন ডিজিটালি কানেক্টেড, ডিজিটালি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেমের পার্ট হয়। আমি আমাদের উদ্যোক্তাদেরকে কংগ্রেচুলেশনস জানাই। তারা জীবনে খুব স্বল্প পুঁজি নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে বিশালভাবে নিজেদেরকে সাকসেসফুল করেছেন, কোনো সন্দেহ নেই। তাদেরকে সালাম জানিয়ে এবং আমাদের উদ্যোক্তাদেরকে ধন্যবাদ দিয়ে, উদ্যোক্তা বলতে এখানে মিন করছি আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই এবং শাইখ সিরাজ ইন পার্টিকুলার, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমি মঞ্চে ডেকে নিতে চাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসির রেজা বিজয়কে আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথির হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেবার জন্য। থ্যাংক ইউ স্যার। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের আজ 10ম আসরে আমরা সম্মানিত করেছি 11 জন ব্যক্তিত্বকে, যারা দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আর এমন মানুষদের পাশে সবসময়ই আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং চ্যানেল আই। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন কৃষি ব্যক্তিদের সম্মানিত করা এবং তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা আবারও ফিরব, এই প্রতিজ্ঞায় শেষ করছি আমাদের আজকের 10ম স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025। কৃষি খাতের বরেণ্য মানুষদের সম্মানিত করার এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। পাশে আছি আরো মনের বল, বাংলাদেশে সকল চাষি চল এগিয়ে চল, বাংলাদেশে সকল চাষি চল